মাজেদ কামাল ভাই, আমি আপনার কাছে এই প্রশ্নটা দিয়ে করতেছি যে আপনার কাছে কি মনে হয় কিনা যে 1 বছর পরে আমরা আর মাত্র হয়তো 5-6 মাস আছে সময় একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি, সেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কি আসলে তৈরি হয়নি, আসলে কেন তৈরি হলো না এতদিনে, সেটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে নির্বাচন এখন কোন পদ্ধতিতে হবে সেটি স্পষ্ট নেই বলছেন আপনার সহ আলোচক। এই দুটি প্রশ্ন যদি আপনি উত্তর দেন আমাকে। প্রথমত হলো যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে আমি কিন্তু অতটা কনফিউজ না। আমি না এই কারণে জামাত ইসলাম পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা চেয়েছেন, কিন্তু জামাত ইসলাম বলে নাই কখনো যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে তারা নির্বাচন বর্জন করবে। আমি এই পর্যন্ত শুনি নাই ওনারা এই কথাটা স্পষ্ট করে বলছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য ওনারা রাজনৈতিক আন্দোলন করবে। এটা তো একটা পলিটিক্যাল পার্টি আন্দোলন হতেই পারে, দাবি হতেই পারে। পিয়ার পদ্ধতিতে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি তো পিয়ার পদ্ধতি চাই, আমি নিজে পিয়ার পদ্ধতির পক্ষে। আমার কাছে মনে হয়েছে এটা একটা ভালো পদ্ধতি। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে এটা খুব জরুরি, এটা আমি মনে করি পার্সোনালি। কিন্তু আমি আবার এটাও বলি যে এই মুহূর্তে যেমন আগামী নির্বাচনটা পিয়ার পদ্ধতিতে করতে গেলে এটা আসলে নির্বাচনটা বিলম্বিত হয়ে যাবে। আমি আবার এটাও মনে করি যে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকা ঠিক না। এটা হলো আমার অপিনিয়ন। সেক্ষেত্রে আমি আমার যেটা ধারণা, ওনারা যদি এটা নিয়ে আন্দোলন করে, এটা নিয়ে রাজনৈতিক আন্দোলন মানে কি, জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করবে। জনগণকে সম্পৃক্ত করা উচিত। আমি তো মনে করি এটা সরকারই করা উচিত ছিল যে আমরা এইবার এইভাবে করতেছি, কিন্তু এরপর থেকে আমরা পিয়ার পদ্ধতিতে করব। এবার তারা পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ করবে। তো যদি উচ্চ কক্ষ করতে পারেন, নিম্ন কক্ষ করবেন না কেন ভাই? করেন, কোনো সমস্যা তো নাই। তো কাজে ওইটা হতে পারে, কিন্তু হয়তো এইবার হয়তো আমি মনে করি হাতে সময় কম, ইলেকশন তাড়াতাড়ি হওয়া দরকার। কারণ এরই মধ্যে 1 বছর চলে গেছে কোনো কিছু প্রাপ্তি ছাড়াই। আর এটা নিয়ে করতে গেলে মানুষ এখন ওটা বুঝে না। যেমন যে কথা নাকি বিএনপি লোকজন বলে যে বাংলাদেশ পিয়ার পদ্ধতি কি, এটা বুঝে না। এটা সত্য কথা, বুঝে না। মানুষ তো অনেক কিছুই বুঝে না, কিন্তু তাকে এটা বোঝাতে হবে না। বোঝানোর দায়িত্ব আপনি নেন, বলেন আমরা জনগণকে বুঝাবো। মানুষকে সংস্কার আগে বুঝতো, 31 দফা মানুষ বুঝতো। ওনারা যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জন্য 31 দফা দিচ্ছে, এটা কি মানুষকে বুঝতো না? ওনারা বুঝাচ্ছেন, এই সরকার সংস্কার করেছে বুঝাচ্ছেন। কাজে বোঝে না, এটা কোনো এক্সকিউজ না। বাট কোশ্চেন হলো এটা ভালো কি মন্দ। যদি ভালো হয় আমি মনে করি এটা করা উচিত, কিন্তু এই মুহূর্তে নয়। এবং এটা নিয়ে জামাতও কোনো গো ধরে নাই যে পিয়ার পদ্ধতি না হলে আমরা নির্বাচন করব না, বয়কট করবো, এই ধরনের কথা বলেছি বলে আমি শুনি নাই। আজকেও জামাতের যিনি সেক্রেটারি কি বলেছেন, মিয়া গোলাম পরা বলেছেন কোন দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না, চায় আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দেশের জনগণ পিয়ার পদ্ধতি গ্রহণ করবে, নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। তিনি চেয়েছেন, জি। বাট না হলে ইলেকশন করবেন না, এটা কথা বলেছেন কিনা? না, আমি এখনো দেখিনি কোথাও। ওটা তো চাবেই, এটা তো ওনাদের বলছি, তো এটা আমাদের রাজনৈতিক দাবি। এটা ওনারা এই লাইনটাকে হাতে রেখে ওনারা রাজনীতি করতেছেন। এটা হতেই পারে, এটা কোনো সমস্যা নেই। এখন দ্বিতীয় যেটা কথা বললেন যে আপনার লেভেল প্লেইং ফিল্ড জিনিসটা হলো কি, এটা আসলে মানে মনে করার ব্যাপার। আমি যেটা মনে করি, যেমন সন্ত্রাস আছে, নির্বাচন তো মনে করেন আপনার আসলে এটা তো অনেক দিন ধরে হবে না। নির্বাচন ধরেন আপনার মানে 1 মাস হলো নির্বাচনের জন্য মোটামুটি একটা সময়, যে এই সময় প্রচার চলবে। তো এই সময় আপনি পুরো পুলিশ বাহিনীকে, এখন যে বলতেছেন আপনারা যে পুলিশ বাহিনী তাদের মনোবল ফিরে আসে না, পুলিশ বাহিনী অ্যাক্টিভ না, এটা বাস্তবতা। পুলিশ অ্যাক্টিভ না। পুলিশকে যে ছোটো ছোটো পোলাপান গালাগালি করে দেখি, মাঝে মাঝে তো ভিডিওতে দেখি। এই পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা কঠিন। এই কারণে আপনাদের কঠিন, মানে এই পুলিশ বাহিনীকে তো অ্যাক্টিভ করার চেষ্টাই করেনি এই গভর্নমেন্ট। পুলিশ বাহিনীর সে মনোবল ফিরিয়ে আনার চেষ্টা কি গভর্নমেন্ট করছে? করে নাই। আপনাকে একটা কথা মনে রাখেন আপনি, যে পুলিশ বাহিনী আপনি এটা হাসিনা পুলিশ বাহিনী বলা হোক, আমি মানতে রাজি আছি হাসিনা পুলিশ বাহিনী এটা, কিন্তু আপনি এটা কীভাবে চেঞ্জ করবেন? ধরেন একজন লোকের রক্তের মধ্যে দূষিত রক্ত আছে, মনে করেন ব্লাড ক্যান্সার হয়েছে বা কিছু হয়েছে, আপনি তার সব রক্ত ফেলাই দিতে পারবেন একবারে? সে আসবে না। তো রক্ত একদিক দিয়ে পড়বে, আরেকদিক দিয়ে ঢোকাইতে হবে, কিন্তু এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। তা আপনি পুলিশ বাহিনীকে চেঞ্জ করেন, আমাদের তো কোনো আপত্তি নাই, চেঞ্জ করেন। এই গত 1 বছরে চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে, হয় নাই তো? তো আপনি কিছু করবেন না, পুলিশ বাহিনী মনোবল ফিরে আনবেন না, খালি হাহাকার করবেন, তা তো হয় না ভাই। দেখেন এই সরকারকে তো আমরা অনেক দায়িত্ব দিয়েছিলাম এবং অনেক সমর্থনও দিয়েছিলাম। এমন কোনো বাংলাদেশের দল আছে, আওয়ামী লীগের কথা বাদ দেন, কারণ আওয়ামী লীগ তো পরাজিত শক্তি এই মুহূর্তে, যারা হেরে গেছে তাদের আলাপ বাদ দিচ্ছে আপাতত। তারা তো আনহ্যাপি হবেই। তারা ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে দেখেছেন এই সরকারের বিরোধিতা করছে পর্যন্ত? কয় নাই তো।
সবাই নানাভাবে তার মতো করে সাপোর্ট দিচ্ছে। এত সাপোর্ট পাওয়ার পরও এই গভর্নমেন্ট পুলিশ বাহিনী মনোবল ফিরে আনতে পারছে না কেন? তত চেষ্টাই করে নাই। আপনি দেখান, হেলে একটা জিনিস দেখান যে গভর্নমেন্ট এই পদক্ষেপটা নিয়েছে, কিন্তু এই পদক্ষেপটা কাজ করে নাই, তারা কোনো পদক্ষেপই নেয় নাই। তাহলে এই হাহুতাশটা আপনি কতদিন চালাবেন? আপনি তো অনন্তকাল চালাতে পারবেন না। আজকাল ভাই আপনার কাছে আমার এই পর্যায়ে সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে যে আজকে যে খবরটা নিয়ে চারিদিকে অনেক ধরনের আলোচনা হচ্ছে যে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করতে চায় দলগুলো। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে বিএনপি এতটাই জনপ্রিয় যে তাদের সঙ্গে আসন সমঝোতা করেই আসলে সংসদে যেতে হবে, নাকি মানে সামনের দিনে কি প্রক্রিয়াটা এমনই হবে, নাকি এটা একেবারেই আপনার কাছে মনে হয় যে ভিত্তিহীন একটা খবর? দেখেন, এখানে কারা চায়, যে অ্যাক্টিভ দলগুলো আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে জামাত চায় না। আমি মনে করি জামাত চাবে কেন? জামাত তো ক্ষমতায় যেতে চায় না ভাই, সে কেন বিএনপির সঙ্গে করবে? কোনদিন শুনছেন আপনি যে প্রথম এবং দ্বিতীয়ের মধ্যে কোনো সমঝোতা হয়? সমঝোতা হয় মানে দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়, অথবা তৃতীয়ের সঙ্গে চতুর্থ। প্রথমের সঙ্গে সমঝোতা হইতে পারে যার যে তৃতীয় সে। আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে 1 এবং 2 হলো বিএনপি এবং জামাত। আমার বিবেচনায় বিএনপি 1 নম্বর আছে, জামাত 2 নম্বর আছে। তো জামাত কেন বিএনপির সঙ্গে যাবে? জামাত বরং চেষ্টা করবে 3-4 যারা আছে তাদেরকে নিয়ে বিএনপিকে হারিয়ে তার ক্ষমতায় যেতে চাইবে। জামাত পলিটিক্স করে কেন বলেন তো আপনি? কি কারণে পলিটিক্স করে? জামাত প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তো পলিটিক্স করে এই কারণে তারা ক্ষমতায় যেতে চায়, মানুষকে বুঝায় যে ভাই আমি তোমার জন্য বেস্ট লোক, আমাকে ভোট দাও, আমি ক্ষমতায় যেয়ে তোমার চেহারা চেঞ্জ করে দেবো। এটাই তো মূল লক্ষ্য, তো এটাই। তো সেই লক্ষ্যে সে জামাত বিএনপির সঙ্গে কেন যাবে? কারণ বিএনপির সঙ্গে যদি সে যায় তাহলে তো বিরোধী দলকে, বরঞ্চ আপনি বলতে পারেন যে এনসিপি একটা চেষ্টা করতে পারে, অথবা অন্য যারা ছোট পার্টি আছে, এবি পার্টি, অমুক পার্টি, তমুক, এরা একটা চেষ্টা করতে পারে যে বিএনপির সঙ্গে এম করে যদি 2-1টা আসন পাই। যে জিনিসটা আমরা গতবার নির্বাচনের সময় দেখছিলাম, আওয়ামী লীগের সঙ্গে ইব্রাহিম সাহেব গিয়েছিলেন ওনার দল নিয়ে, যে যদি আমি একা এত বছর রাজনীতি করলাম কিছু পাইলাম না, এখন সংসদে 2-3টা কথা বলতে চাই। তো এরকম হতে পারে, কিন্তু সেটা এনসিপি করতে পারে। কারণ এনসিপি জন্য মানে আসলে কোনো একটা জোটে যাওয়ার ছাড়া ওদের উপায়ও নাই খুব বেশি একটা, কারণ একা একা তারা তো কিছু করতে পারবে না ভাইয়া। জি, অসংখ্য ধন্যবাদ। আমি পিআর পদ্ধতির আলোচনা যেহেতু আসলে, সে তো আপনাকে একটু প্রশ্ন করতে চাই দেলোয়ার ভাই, সেটা হচ্ছে যে আপনাদের সেক্রেটারি জেনারেল আজকে বলছেন যে নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। তো আমি এটাকে আপনারা দুজনের পিআর পদ্ধতির পক্ষে একমত। আমি তারপরে একটু প্রশ্নটা করতে চাই যে ধরেন আমার এলাকা একটা, ধরেন আমি এখন যেখানে আছি কারণ বাজার বা বাংলা মোটর, সেখানে যিনি দাঁড়াবেন মানুষ তো আসলে ব্যক্তিকে দেখেই ভোট দিবে, মানুষকে দলকে দেখে ভোট দিবে। মানে তার এলাকার কে এমপি হবে সেটা তো তার নির্ধারণ করার এখতিয়ার আছে বা তার ইচ্ছা থাকতে পারে। কোন দল আসবে না আসবে সেটা মানে তার এখতিয়ার নাও থাকতে, মানে তার ইচ্ছার মধ্যে নাও থাকতে পারে। আবার একটা বিষয় হচ্ছে যে স্বতন্ত্র কেউ কেউ দাঁড়ায়, স্বতন্ত্ররা তো আসলে কোনো দল থেকে দাঁড়াচ্ছে না, তখন মানুষ আসলে কোন দলকে দিবে? স্বতন্ত্রকে কি তাহলে ভোট দিবে না? আপনাদের যুক্তিগুলো কি কি আসলে? আমি প্রথম যে বিষয়ে বলতে চাই সেটি হলো যে পিআর পদ্ধতিটা এখন পৃথিবীর একটা অনেক জনপ্রিয় একটা পদ্ধতি। এই জনপ্রিয় পদ্ধতি এবং সহজ পদ্ধতি এবং এটা কালো টাকা থেকে বেরিয়ে আসা, পেশি শক্তি থেকে বেরিয়ে আসা, কেন্দ্র দখল থেকে বেরিয়ে আসার একটা উত্তম পদ্ধতির পিআর পদ্ধতি, যার কারণে পৃথিবীতে প্রায় 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে এবং আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে অনেকগুলো দেশে চালু আছে। আমাদের বিগত 54 বছরে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি এখানে হলো মনোনয়ন বাণিজ্য। এখানে কি দেখেছি? এখানে হলো আমরা দেখেছি যে নির্বাচনের সময়গুলোতে পেশি শক্তির ব্যবহার। এখানে কি দেখেছি? আমরা কালো টাকার ব্যবহার। এখানে আমরা কি দেখেছি? যে একটা ভোটারের সকল ভোটারদের ভোটের প্রতিফলন ঘটে না। কেন? ধরে নেন যে একজন প্রার্থী 70,000 ভোট পেয়ে নির্বাচিত হলো, আরেকজন প্রার্থী হয়তো 69,000 ভোট পেয়ে পরাজিত হলো। এই জায়গায় এই 69,000 ভোট যে ভোট পেল, যে 69,000 ভোটার, তাদের ভোটের মতামতের প্রতিফলন তো ঘটলো না। অর্থাৎ সকল মানুষের ভোটের মতের প্রতিফলন কিন্তু ঘটছে না, তার ভোট নষ্ট হয়ে যাচ্ছে। আর সেটা তো আপনারা যদি পিআর পদ্ধতি করেন সেখানেও তো এমন হতে পারে যে এক দল 5,90,99,999টা ভোট পেল, এক দল 6 কোটি একটা ভোট পেল, ওই পার্সেন্টেজের ভিত্তিতে মানে আসন পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তো হ্যাঁ, কারো ভোটের কোনো ইয়ে আছে যে 6 কোটি একটা ভোট পেল, সেও তো আসলে সংসদে বেশি আসনে আসলে ক্ষমতা গ্রহণ করছে, বা সংসদে কম আসন পাচ্ছে, কিন্তু প্রত্যেকটা ভোটের প্রতিফলন তো করছে। যে আমি যখন ভোট দিলাম আমার ভোটেরও একটা প্রতিফলন করেছে, আমি একজনকে আমার এই ভোটের মাধ্যমে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আরেকটা বিষয় দেখেন,
যে 54 বছরে হাতে কোনো কয়েকটা রাজনৈতিক সংগঠন কিন্তু ঘুরে ঘুরে সংসদে গেছে, তাই না? অধিকাংশ রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু মানে সংসদে যেতে পারে না, যার ফলে কি হয়, সংসদটা শক্তিশালী হয় না। এই যারা সংসদে যেতে পারে না তারা বাইরে শুধুমাত্র তাদের কথাগুলো বলতে পারে, মানুষের কথাগুলো বলে, এবং বাইরে ব্যাপক আন্দোলন সংগ্রাম তৈরি হয়। যদি তারা সংসদে যেতে পারতো তাহলে সংসদে তাদের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সংসদটা কার্যকর হতো, শক্তিশালী হতো, সেখানে সবার মতামতের ভিত্তিতে একটা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হতো। কিন্তু এই বর্তমান পদ্ধতিতে নির্বাচনের ফলে সেই সুযোগটা কিন্তু কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচন আসলে তো আমি যে প্রশ্নটা প্রথমে করছিলাম যে ধরেন আমার দল একটা করতে আমি বাধ্যই হচ্ছি, দল না করলে আমি কখনো জনসেবা করতে পারবো না। ধরেন আমার ইচ্ছা হতে পারে যে আমি দল করব না, আমি স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে জনসেবা করব, আপনি তো সেই সুযোগ আমাকে দিচ্ছেন না পিয়ার পদ্ধতি। আচ্ছা দেখেন, আপনি একজন এমপির কাজটা কি? একজন এমপির কাজ হলো সে আইন প্রণেতা। একটা দেশের জন্য সে সুন্দর সুন্দর আইন প্রণয়ন করবেন, দেশের জন্য সুন্দর পদক্ষেপ, সেই পদক্ষেপটা বাস্তবায়ন করবেন কারা? লোকাল গভর্নমেন্ট, সেখানকার চেয়ারম্যান, সেখানকার এমপি, মানে মেম্বার। আমি স্বতন্ত্রভাবে আইন প্রণেতা হতে চাচ্ছি, সেই সুযোগও তো আমি পিয়ার পদ্ধতিতে পাচ্ছি না। স্বতন্ত্র হিসেবে আপনি কোন একটা দলে অবশ্যই, যে এখানে কিছু ডিমেরিটস তো আছে, প্রত্যেকটা সিস্টেমের কিন্তু মেরিট ডিমেরিটও আছে। তো যে সিস্টেমের মধ্যে মেরিটটা বেশি সেটাই তো আমরা গ্রহণ করব। জি, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজকে মানে এনসিপি নেতারা স্পেশালি হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সরকারকে বেঁচে এসেছেন। আপনার কি এটা মনে হয় কিনা? এবং নাসিরউদ্দিন পাটোয়ারি একই রকমের কথা বলেছেন যে লন্ডনে গিয়ে সেজদা দিয়ে সরকার সেজদা দিয়েছেন প্রধান উপদেষ্টা, এরকম একটি মন্তব্য করেছেন। আসলে এই জায়গাটাতে আসলে যখন বর্তমান আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি যখন লন্ডনে গিয়ে বিএনপির যিনি বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যখন সাক্ষাৎ করলেন, এটাকে কিন্তু দল হিসেবে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। কারণ এই ধরনের একটি বৈঠক হওয়া দরকার ছিল দেশের এই সংকটপূর্ণ মুহূর্তে, এবং এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। আমরা এটার সাথে ডিসএগ্রি করেছি কোনটাতে, আমরা শুধু ডিসএগ্রি করি না, এইটুকু অংশের সাথে সবাই এগ্রি করেছে, বাট বাকি পরবর্তী যে কার্যক্রম এটার সাথে কিন্তু পুরো বাংলাদেশের বিরাট একটা অংশ কিন্তু ডিসএগ্রি করে। কোনটার সাথে? যে যখন প্রধান উপদেষ্টা এই জায়গায় সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসতেছেন, কথা বলতেছেন, কথা বলার উপরে কিন্তু একটা ডেট তিনি একটা মোটামুটি ঘোষণা করেছেন এপ্রিলে। লন্ডনে গিয়েই যখন একটা দলের প্রধানের সাথে বসার পরে যখন তিনি আরেকটা ডেট ঘোষণা করলেন, ডিক্লেয়ার করলেন, স্বাভাবিক করে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, সন্দেহ তৈরি হচ্ছে। তো এতগুলো দলের কথা সাথে বৈঠক করে তিনি একটা ডেট ঘোষণা করলেন, আবার লন্ডনে গিয়ে একটা দলের সাথে কথা বলেই তিনি সেই ডেটটাকে চেঞ্জ করে নিয়ে আসলেন। তার মানে কি ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলে যখন আমরা শুনলাম যে এখানে ইয়েকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য তখনকার ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একটা ইন্টারনাল সমঝোতা হয়েছে, ইন্টারনাল সমঝোতার ভিত্তিতে পরবর্তীতে একটা বলা যায় যে ডিজিটাল কারচুপি বা একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় বসেছে। তো মানুষ কিন্তু সব এই সন্দেহটা করতেই পারে, তাহলে কি ওইখানে সব খেলাটা হয়ে গেছে, ওখানে কি সব সিদ্ধান্ত হয়ে গেছে? আপনারা কি মানুষ যেখানে সন্দেহ করে আমাদেরও তো সন্দেহ সেখানে থাকতেই পারে। এখান থেকে আসার পর থেকেই তো মানুষ সেটাকে সন্দেহ করা শুরু করেছে। সুতরাং এখানে সবচেয়ে ভালো ছিল যে উনি ওনার সাথে কথা বলার পরে আবার ফিরে এসে আবার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার পরে যদি তিনি এই ডেটটা ঘোষণা করলেন, তাহলে আবার দেখলাম আমরা যখন জুলাই ঘোষণাপত্র তিনি এখানে পাঠ করলেন অথবা জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিলেন, একই সময়টা কিন্তু তিনি আবার বললেন। তার মানে ওই জায়গা থেকে তিনি বেরিয়ে আসেন নাই। কিন্তু এই জায়গায় দেখুন, একদিকে তিনি নির্বাচনের ডেট ঘোষণা করছেন, অপরদিকে জুলাই ঘোষণাপত্র যখন তিনি ঘোষণা করলেন, এখানে এই জুলাই ঘোষণাপত্রের অনেকগুলো হতাশার দিক আছে, এটা আপনারা জানেন। যেখানে ৭১ থেকে শুরু করা হয়েছে, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করি ৭১ অবশ্যই, তো ৪৭ না ঘটলে তো ৭১ হতো না। ৪৭ যদি না হতো তাহলে তো আমরা ৭১-এর প্রশ্নে উঠতো না, আমরা দেশ স্বাধীন পেতাম না। তো ৪৭-কে ইনক্লুড করা হলো না। এরপরে দেখুন এই যে চলমান ১৬ বছরের যে ফেসিবাদী ৪৭ হতো না, ১৯০৫ হতে ইনক্লুড করা দরকার না, যেটা একবারই আমাদের রিসেন্ট, যেটা মানে আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের একটা বড় ভূমিকা ছিল, এদেশের মুসলমানদের একটা বড় ভূমিকা ছিল। এখানে সব ভূমিকার ফলে কিন্তু আমরা ৪৭ দেশ পেয়েছি। এটার ফলে পরবর্তী সময় আমরা কিন্তু ৭১-এর স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। দেখুন এটা এখানে ইনক্লুড হলো না। ২ নম্বর হলো এখানে দেখুন যে এই দীর্ঘ ১৬ বছর এবং বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান এখানকার আলেমদের, এখানকার মাদ্রাসা ছাত্রদের, কওমি আলেমদের, আলিয়া মাদ্রাসা আলেমদের যে একটা বড় ভূমিকা, যেখানে শাপলা চত্বরে এত বড় একটা ঘটনা সংঘটিত হলো, সেই ঘটনাটাও কিন্তু জুলাই ঘোষণাপত্রে আসলো না। এরপর পিলখানায় যে এত বড় ঘটনা ঘটলো,
যে ঘটনার মধ্য দিয়ে এখানে ইন্ডিয়া বা তৎকালীন ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের উপর ভর, তাদের মাধ্যমে মূলত আমাদের দুইটা বাহিনীকে ধ্বংস করার জন্য, দুর্বল করার জন্য একটা বড় ধরনের সেখানে কনস্পিরেসি হলো, যে কনস্পিরেসির প্রায় 57 জন সেনা অফিসার সেখানে নিহত হলো, শাহাদাত বরণ হলো। এত বড় একটা ঘটনা কিন্তু জুলাই ঘোষণাপত্রে স্থান পেল না। তার মানে এগুলো এত বড়। তারপরে হলো রেমিটেন্স, আমাদের দেশের বাইরের ভাইরা যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত, যাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যায়, যারা জুলাই গণঅভ্যুত্থানে রেমিটেন্স বন্ধ করে দিয়ে তৎকালীন খুনি হাসিনা সরকারকে মারাত্মক একটা চাপের মধ্যে ফেলে, তাদের কথাও কিন্তু জুলাই ঘোষণাপত্রে আসে। তারপরে হলো দেখুন জুলাই সনদ, সেই জুলাই সনদের ব্যাপারে যেটা বলা হলো যে পরবর্তী সরকার এসে 2 বছরের মধ্যে এটা সংবিধানে সংযোজন করবে বা এটা বাস্তবায়ন করবে। এটা শুভঙ্করের ফাঁকি। জি, শুভঙ্কর ফাঁকি। অসংখ্য ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, আপনার কাছে একই প্রশ্ন, যেটি আসলে সন্দেহের চোখে দেখছেন জামায়াত ইসলামের নেতারা এবং এনসিপি নেতারাও সেটি সন্দেহের চোখেই দেখছেন, যে কারণে আজকে বলেছেন যে লন্ডনের সরকার বেছে দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা, এমনটি মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। আবার উপর থেকে নাসির পাটোয়ারি মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সেজদার মাধ্যমে নির্বাচনে রহি পেয়েছেন। এইসব মন্তব্য বিষয়ে আপনার প্রসঙ্গ মানে আপনার কি মতামত, এবং জামায়াতের যে আশঙ্কা সেটিকে আপনি কতটুকু কিভাবে মূল্যায়ন করেন? দেখেন, আমি প্রথমে ওনাদের কথাটা বলি। এই ঘটনাটা ডক্টর ইউনূস কবে করেছেন? জুনের 13 তারিখে। জি। এরপর 2 মাসের বেশি পার হয়ে গেছে, 2 মাস 2 দিন পার হয়ে গেছে। কিন্তু তখন বললেন না কেন? কারা জামায়াত না এনসিপি। জি, তখন তো বলে নাই, এখন বলতেছে কেন? এবং এখন এত তীব্রভাবে বলতেছে কেন? দেখেন, এগুলো আসলে কোনো কিছু না, আসলে হলো রাজনীতি, নিজস্ব হিসাব নিকাশ। এতদিন এনসিপি ছিলেন ডক্টর ইউনূসের মানে আপনার দল। ডক্টর ইউনূস তো এনসিপিকে নিয়ে কেন্দ্র করে কিছু একটা চিন্তা করছিলেন। এখানে কিন্তু রাজনীতি অনেকেরই আছে, এনসিপিরও আছে, বিএনপিরও আছে, ডক্টর ইউনূসেরও আছে। যে মিটিংটা হয়েছিল তারেক রহমানের সঙ্গে, এই মিটিংটা কে চেয়েছে করতে? তারেক রহমান নাকি ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস চেয়েছে, সরকার চেয়েছে, তারেক রহমান রাজি হয়েছে। এই জায়গাটাতে আমি আনহ্যাপি, আমি পার্সোনালি আনহ্যাপি যে উনি তো আমার সরকার প্রধান। সরকার প্রধান কিন্তু আমি মনে করি আমার লোক, আমার স্বার্থ উনি দেখবেন। উনি সরকার প্রধান হয়ে বিদেশে যে একটা পলিটিক্যাল পার্টির লিডারের সঙ্গে মিটিং করার জন্য আগ্রহ প্রকাশ করাটা, এটা আমার কাছে শোভন মনে হয় নাই। উনি যদি বলতেন যে তারেক রহমানকে বলতেন যে আপনি আসেন, আপনার সঙ্গে মিটিং করি, দেশে আসেন আপনি, তাহলে সেটা আমার কাছে শোভন মনে হতো। তারেক রহমান যে আপনি দেশে আসতেছেন আজকে 1 বছর উপরে হয়ে গেল, এটা আমার কাছে শোভন মনে হয় না। উনি তো আমাদের লিডার কেন দেশে আসেন না? উনি যদি বলেন যে আমি নিরাপত্তা বোধ করি না, সেটা আপনি বলেন। বিএনপির কোন স্তরের কোন একজন নেতা এ পর্যন্ত কখনো একবারের জন্য বলেছেন এ তারেক রহমান কেন আসতেছেন না? কেউ বলেছেন? কেন বলেন নাই? কেন? আমার জানা আগ্রহ হতে পারে না, আমার মনে প্রশ্ন থাকতে পারে না। মামলা আছে, অনেকে বলেন, অনেকে আলাপাত দেন, অনেক কথা আমি শুনবো কেন? অনেকে তো অনেক কথাই বিএনপি নেতারাই বলেন, অনেকে তো আরো অনেক কথা কয় যেগুলো উচ্চারণ পর্যন্ত করা যাবে না। আমি করবো এগুলো? করবো না তো। ওনার দল কি ব্যাখ্যা দিচ্ছে? ওনার দল এইভাবে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা মনে করে না। কেন মনে করে না? ওনার দলকে সে মানুষকে মানুষ মনে করে না? আপনি আমাকে বুঝান না ভাই, কেন মনে করে না? আমি জানতে চাই। ধরেন আমি বিএনপির খুব একটা ভক্ত, আমি জানতে চাই আমার নেতা কেন 1 বছর ধরে আসে না। এই ব্যাখ্যাটা আমাকে কে দিবে? হয় নেতা দিবে, অথবা নেতা যারা কর্মী আছে, দলে যারা লোক আছে, সেন্ট্রাল কমিটি আছে, আমাকে কেউ ব্যাখ্যা দিচ্ছে পর্যন্ত কেন দিবে না? বিএনপির জন্য কিন্তু দেশের জনগণ না, দেশের জনগণের জন্য বিএনপি। জামাতে ইসলামের জন্য কিন্তু আমরা না, আমার জন্য জামাতে ইসলাম, এটা মাথায় রাখতে হবে। তো সেই বিবেচনা উনি আসছেন না। তারপরেও আমি মনে করি ডক্টর ইউনূসের সঙ্গে একটা মিটিং হয়েছে, ডক্টর ইউনূস, এটা ডক্টর ইউনূসের আমি বলবো উনি এই জন্য 2 মার্ক কম পাবেন, এই যে ওনার উচিত হয় নাই 1 নম্বর। কিন্তু সেই মিটিং নিয়ে আপনি এনসিপি করে মন্তব্য করে দেখছেন যে মিটিংটা করা ঠিক হয় নাই, বলে নাই। এখন তারা কেন বলতেছে? এখন বলতেছে এই কারণে যে এরই মধ্যে ডক্টর ইউনূস ওনার জাহাজ বন্দর শিফট করছে। আচ্ছা, এতদিন এনসিপির বন্দরে ছিল, বন্দর শিফট করে উনি বিএনপির বন্দরে যে ভিড়াইছে। এবং এই জিনিসটা এখন বিএনপি কিন্তু বলে নাই যে আপনি আমার বন্দরে ভিড়ান। বিএনপি ভাই এমনি নিজের শক্তির সে বলিয়ান, তার কোনো দরকার নাই। কিন্তু ইউনূসের দরকার আছে।
ইউনূস মেবি একটা সেফ এক্সিট খুঁজতেছে। ইউনূস সাহেবকে তো শেষ করতে হবে জিনিসটা একবার। ফেব্রুয়ারিতে উনি ইলেকশন দিবেন, তো ফেব্রুয়ারি মার্চে ওনার স্ট্যাটাসটা কি হবে? উনি তো চিন্তা তো করবেন, ওনার উপরে সবাই হ্যাপি না। সবাই একজন মানুষের পক্ষে কোনোভাবে সবাইকে হ্যাপি রাখা সম্ভব না, এটা পৃথিবীতে কখনো হয় নাই, আমাদের নবীও পারেন না সবাই খুশি রাখতে। এখন উনি এই জন্য একটা সেফ এক্সিট খুঁজতেছেন, ভাবতেছেন যে বিএনপিতে ক্ষমতা আসবে, আমি একটা দল নিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম, এরা তো যেখানে যায় জনপ্রিয়তা কমে, যেখানে যায় এটা আওলা বাজে, অনেক চেষ্টা করলাম, আবার এর মধ্যে কেউ কেউ আবার নানা আকাম কুকামও করে, তো সব মিলে উনি এদের উপরে ভরসা রাখতে পারছেন না। যখন এদের উপর থেকে হাতটা উঠাই নিচ্ছেন, তখন এরা দেখা একদিন তো খুব ছায়া আসছিলাম যে আমি যদি ঘেরাও করি তাও আমার ঠান্ডা পানি দেয়, এখন তো ছায়াই নাই, পানি আর দিবে কে? এখন এরাও উদ্বিগ্ন হয়ে গেছে, তাহলে আমাদের কি হবে? ওনাদেরও সেফ এক্সিট দরকার আছে, কিন্তু ওনারা যা কিছু করছেন এটা নিয়ে পরে প্রশ্ন উঠবে না। ধরেন এই গভর্নমেন্ট আছে, এনসিপি তারা সব দিক দিয়ে প্রোটেকশন দিচ্ছে, কোথাও গেলে পরে পুলিশ দেয়, আর্মি দেয়, কত কিছু দেয়। ধরা যাক একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসলো, জামাত আসলো অথবা বিএনপি আসলো, কেউ কেউ আসলো, তারা কি এনসিপিকে এই প্রোটেকশনটা দিবে? যদি না দেয় তাহলে ওনারা এটা ভাববে না? এই ভাবনাজাত কারণে ওনারা এখন ক্ষিপ্ত হয়ে গেছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই দেলোয়ার ভাই, সেটি হলো যে আজকেই বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি মানে মোটামুটি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। সেটা হলো যে আজকে আমরা যেখানেই যাই শুনি একটি সংগঠনের লোক সেখানে বসে আছে, ডিসিকে তারা বলছে একটি বিশেষ দলের লোক, ওরা ডিসিগিরি করছে না, ওখানে তারা তাদের সংগঠনের কাজ করছে, এবং সেটি জামায়াতকে বুঝিয়েছেন এবং আরও তিনি বলেছেন যে আমি এমনও শুনেছি যে ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি তিনি তার কর্মকর্তা কর্মচারীদের বলেছেন তোমরা রোকন না হলে চাকরি থাকবে না। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে, অর্থাৎ সরকারি চাকরিতে বৈষম্যহীন একটি ব্যবস্থা গড়ে তোলার জন্য যে লড়াই, তারপরে আপনারা শুনছি যে সেখানে জামায়াতের রোকন না হলে চাকরি পাচ্ছে না সরকারি, সেটা আসলে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন? ধন্যবাদ আপনাকে। আমি শ্রদ্ধার সাথে জনাব রুহুল কবির রিজভী সাহেবকে আমি বলতে চাই, একটু চোখ খুলে তাকিয়ে দেখুন, আপনার অভ্যুত্থান যখন সারা দেশে যখন ডিসি নিয়োগ হলো, যখন এসপি নিয়োগ হলো, এরা কারা? এদের রাজনৈতিক পরিচয়টা কি? সারা দেশ যখন হাইকোর্ট থেকে শুরু করে কোর্টগুলোতে যখন অ্যাটর্নি জেনারেল, পিপি, এপিপি, সহকারী অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো, এদের রাজনৈতিক পরিচয়টা কি? যখন সারা দেশে ইউনিয়ন পরিষদগুলোতে যখন ফেসিবাদীর যারা নির্বাচিত হলো তারা পালিয়ে গেল, তখন এই জায়গায় এখন কে নিয়ন্ত্রণ করছে? ইউনিয়ন পরিষদ থেকে কারা চাল চুরি করছে, কারা গম চুরি করছে, কারা ভিজেভের কার্ড নিয়ন্ত্রণ করছে, এগুলো তো তাদের চোখে পড়ে না। কিন্তু এমন অভিযোগও তো আছে যে মানে যারা ছাত্র উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, তারা শিবিরের কয়েকজনকে আসলে বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব, অতিরিক্ত সচিবের পদায়নের জন্য সুপারিশ করছিল, তাদেরকে চিঠিতে নিষেধ করতে হয়েছে, এরকমও তো আছে। আমি শেষ করি, এবং এটা আগস্টের পরপরই মানে রাতারাতি অনেকগুলো জায়গায় আসলে মানে শিবিরের যারা সাবেক শিবিরের ছাত্রনেতা আছেন তারা আসলে বিভিন্ন জায়গায় সরকারি পদে কর্মকর্তা বসিয়েছেন, এমন অভিযোগ আছে। এটা খুঁজে বের করুক, তার তালিকা করুক, দলীয় ভিত্তিতে এগুলো নিয়োগ পাবে কেন? এটা তালিকা বের করুক, খুঁজে বের করুক, নাম তালিকা দিক যে এই জায়গায় শিবিরের ভাইরা বা শিবিরের ছেলেগুলো এই জায়গায় সুপারিশ নিয়ে তারা এসেছে, এটা তালিকা বের করুক। আমি যেটা বলতে চাই, আমার ঠাকুরগাঁ, আমি যে হোম ইউনিয়ন, একটা ইউনিয়নের কথা যদি বলি, আমার ইউনিয়নে 3টে মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা। সেই 3টা মাদ্রাসার প্রিন্সিপালকে যখন ফোন করে বলা হয় যে এখানে সভাপতি বিএনপিকে নিতে হবে, বিএনপির অমুককে নিতে হবে, যদি না নেন তাহলে মাদ্রাসায় আসবেন না, হাত ভেঙে দেওয়া হবে, পা ভেঙে দেওয়া হবে। একটা পর্যায়ে জোরপূর্বক বলা যায় যে হুমকি দুমকি দিয়ে বাধ্য করিয়েছেন তাকে সভাপতি বানানোর জন্য, তালিকা পাঠানোর জন্য। স্কুলও আছে প্রায় 60টা, প্রত্যেকটা স্কুলে তারা তাদের দলীয় নেতাকর্মীদেরকে, ওই প্রতিষ্ঠানের প্রধানকে বাধ্যতামূলকভাবে হুমকি দুমকি তাদেরকে সেখানে বসাচ্ছেন। তো সর্বত্রই তো তারাই নিয়ন্ত্রণ করছেন। মামলা বাণিজ্য কারা করছে? প্রশাসনের সাথে। থানাগুলোতে, থানায় তালিকা দিচ্ছে কারা? গোপন একটা তালিকা দিচ্ছে, আমার পছন্দ হলো না, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক খারাপ, পারিবারিক সম্পর্ক খারাপ, তাকে একটা দলের ট্যাগ দিয়ে তার নাম আমরা ঢুকিয়ে দিচ্ছি থানার লিস্টের মধ্যে, তাকে গ্রেপ্তার করে নিয়ে এসে আবার থানার মধ্যেই এখানে হচ্ছে, টাকার ভাগাভাগি হচ্ছে যে 3 লাখ টাকা, ঠিক আছে। এই যে এই কাজগুলো কারা করছেন সারা দেশের? এটা তো
তো মিডিয়ার মাধ্যমে দেশের মানুষ তো একেবারে স্পষ্ট করেই, তাহলে কারা প্রশাসন নিয়ন্ত্রণ করছে, কারা দেশ মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই জোরপূর্বক তারা মানে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরগুলোতে তারা ভূমিকা রাখছে। কিন্তু রোকন না হলে যে পদ পাবে না বা সরকারি চাকরি পাবে না, এমন এটা তো একবারে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এটা তার মন গড়া কথা, এটা তার মন গড়া কথা। এটার কোনো প্রমাণ তার কাছে আছে বলে আমার মনে হয় না, এটা হওয়ার প্রশ্নই ওঠে না। শিক্ষা মন্ত্রণালয়ের নানা পদায়ন নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। না, বললাম এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। এটা মানে ওই যে যখন কোনো কিছু ইস্যু যখন পায় না জামাতের ব্যাপারে, তখন তারা এরকম কিছু মিথ্যা বানোয়াট কিছু ইস্যু তৈরি করে তারা জামাতের উপর ব্লেম দেওয়ার চেষ্টা করে। এটা একটা ব্লেম গেম বলা যায়, এর বাইরে আমি কিছুই মনে করি না।